পদ্মা ও তিস্তা ব্যারেজ দুটিই করবে সরকার বললেন প্রধানমন্ত্রী। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা। হামের টিকার সংকট ছিল গত বছর। 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছে ইউনিসেফ। সংবাদ সম্মেলনে তথ্য। পল্লবীর শিশু রামিসা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি সুহেল রানার। দেশবাসীর কাছে বিচার চাইলেন বাবা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার দীর্ঘ জমি বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের। পুষ্পেশ কার্যকরের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে 2024 সাল থেকেই তারা সরকারকে টিকার সংকট নিয়ে 10 বার সতর্ক করেছিল, কিন্তু পর্যাপ্ত টিকা না থাকায় পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে। রাজধানীর ইউনিসেফ বাংলাদেশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরেন সংস্থাটির বাংলাদেশের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স। সংবাদ সম্মেলনে জানানো হয় 2025 সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত দেশে 1,78,00,000 হামের টিকা আসে, যা ছিল মোট চাহিদার মাত্র 1/3। দেশে বছরে প্রায় 7 কোটি হামের টিকার প্রয়োজন হলেও দীর্ঘ সময় পর্যাপ্ত রুটিন টিকা পাওয়া যায়নি। ইউনিসেফ জানায়, টিকার ঘাটতির বিষয়টি নিয়ে তারা 2024 সাল থেকে অন্তত 10টি বৈঠকে সরকারকে সতর্ক করেছে। পাশাপাশি 5 থেকে 6 বার আনুষ্ঠানিক চিঠিও দিয়েছে বলে জানায় তারা। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে অবহিত করা হয়েছিল বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, দীর্ঘদিন রুটিন টিকাদান কার্যক্রম ব্যাহত হওয়ায় অনেক শিশু টিকার বাইরে থেকে যায়। এর ফলে দেশে হামের সংক্রমণ ছড়িয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায় এবং শেষ পর্যন্ত বড় ধরনের প্রাদুর্ভাব পরিস্থিতি তৈরি হয়। August 2025. The campaign procurement done with Gavi funding, that has come in and landed by the end of March this year. That was the 21.9 million vaccines that were fortuitously in country when the first measles cases were identified. Not the government. We warned the Ministry of Health colleagues on several occasions. The response was they would send 50% to open bid. We tried to convince them that would take too long, but it was never that they weren't going to act. So it was always a feeling, and certainly for me, it was always a guarantee that they were going to get the vaccines in. এদিকে কোনোভাবেই কমছে না হামের প্রকোপ। গত 24 ঘন্টা সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 6 জন মারা গেছে। এর মধ্যে 3 জন হামে আক্রান্ত হয়ে এবং বাকি 3 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আক্রান্তদের বেশিরভাগেরই হামের টিকা দেওয়া হয়নি। সংক্রমণ এড়াতে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শুভ মাহফুজের রিপোর্ট। তীব্র জ্বর, সাথে শরীর জুড়ে লালচে দানা আর ঠান্ডা কাশি। রাজধানীর হাসপাতালগুলোতে এখন প্রতিদিনই এমন উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছে শিশুরা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত 15 মার্চের পর থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 481 জনের। এ জায়গায় 2-3টা ইয়ার মতো গামাসির মতো উঠছিলেন। উঠার পরে যে আমরা তো বলছি যে গামাসির মতো অ্যান্টিবায়োটিক সুবিধা হয়েছে, গামাসির মতো উঠতেছে, মানে অ্যালার্জির সমস্যা। পরবর্তীকালে আস্তে আস্তে পুরা দিন রাত 4টার পরে দেখা যায় পুরা সব সরে গেছে, হাত পা যা আছে। বাসায় 5 দিন ধরে খায় নাই, কিন্তু পরে আমরা অসুস্থ অবস্থা আনছি, এখানে আনছি পরে সেলাইন লাগানোর পরে 2 দিন পরে বাচ্চা সুস্থ। আসছিলাম, ওর জ্বর ছিল 10 তারিখ থেকে, তারপরে আসছে হাম হয়েছে, পরে টিকা দিছে, স্যালাইন দিছে, অনেকটা সুস্থ। রাজধানীর মুগদা হাসপাতালে হাম আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে 79 জন শিশু। আক্রান্তদের বেশিরভাগই দেশের বিভিন্ন জেলা থেকে এসেছে চিকিৎসা নিতে। অনেকেরই হামের টিকা দেওয়া হয়নি। এই জায়গায় ভালোই আসছে, আসার পরে মানে গালের দিক দিয়া অল্প কটা গোটা উঠছে, পরের দিন দেখি যে পুরা শরীর হয়ে গেছে গিয়া। পরে ডাক্তাররা বলছে যে এটা হাম রোগ নাকি। এখানকার প্রবলেম হচ্ছে আপনার পরিবেশ। এখানে ময়লা, তেলাপোকা চারিদিকে, মানে ধুলা বালি এগুলো তো আছেই। সবচেয়ে বড় প্রবলেম হইতেছে এখানে বিড়াল ঘুরতেছে, এখানে ময়লা পড়ে আছে। এই যে আপনি দেখতে পারেন ফ্লোরগুলোতে, এখানে তাকানোর মতো অবস্থা নাই। চিকিৎসকরা জানান, চিকিৎসা বিলম্বের কারণে ঝুঁকিতে পড়ে যায় শিশুরা। উপসর্গ দেখা দিলে সাথে সাথে হাসপাতালে নেওয়ার পরামর্শ তাদের।
বর্তমানে 79 জন রোগী ভর্তি আছে, এর মধ্যে গতকাল 23 জন নতুন রোগী ভর্তি হয়েছে। প্রতিদিন আমাদের ঘরে 20 থেকে 25 জন রোগী ভর্তি হয়, 5 জন ক্রিটিক্যাল আছে। বেশিরভাগ উপসর্গ হলো জ্বর, সর্দি, কাশি, তার সাথে শ্বাসকষ্ট নিয়ে আসে, পাতলা পায়খানা নিয়ে আসে। কিছু কিছু রোগী মেনিনজাইটিস এবং এনকেফালাইটিস নিয়ে আসে। এদিকে হামের প্রাদুর্ভাব শুরুর পর থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 45,128 জন। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 41,120 জন। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। পদ্মা ব্যারেজের পাশাপাশি তিস্তা ব্যারেজের কাজেও দ্রুতই হাত দেবে সরকার, জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিএনপি জনকল্যাণে এমন সব কর্মসূচি হাতে নিয়েছে যা অন্য কোনো দল করেনি। দুর্যোগ থামাতে না পারলেও কিভাবে দুর্যোগের হাত থেকে দেশের মানুষকে রক্ষা করা যায় সেই বিষয়ে কাজ করছে বিএনপি। গাজীপুরের টঙ্গীতে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন জাহাঙ্গীর আলম। বন্যা, খরা, ভূমিকম্প সহ প্রাকৃতিক নানা দুর্যোগের নিত্যসঙ্গী বাংলাদেশ। দুর্যোগ মোকাবেলায় এখনো পর্যন্ত দেশে গড়ে ওঠেনি কোনো প্রতিষ্ঠান। দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষিত জনবল তৈরি এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর গবেষণা করতেই গাজীপুরের টঙ্গীর 27 এলাকায় নির্মিত হচ্ছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবন। বুধবার এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তালগাছের চারা রোপণ ও একটি পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন সরকার প্রধান। এরপর সুধী সমাবেশে অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সীমান্তের ওপারে ব্যারেজ নির্মাণের কারণে দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিচ্ছে। এ সংকট দূর করতে পদ্মার পাশাপাশি তিস্তা ব্যারেজ নির্মাণেরও কথা জানান প্রধানমন্ত্রী। পদ্মা নদীর সাথে পদ্মা ব্যারেজ তৈরি করব আমরা, যেখানে পদ্মা ব্যারেজ এই জন্য আমরা তৈরি করব যে সীমান্তের ওপারে তারা ব্যারেজ তৈরি করার, বাঁধ তৈরি করার মাধ্যমে বিভিন্নভাবে পানি তারা নিচ্ছে, কিন্তু আমাদের কাছে যেই পানিটি আসছে শুকনো মৌসুমে হয়তো আমরা কম পাচ্ছি, যার ফলে যেটা হচ্ছে নদীতে পানির স্রোত কমে যাওয়ার ফলে অনেক সমস্যা হচ্ছে। আস্তে আস্তে আশপাশগুলো শুকিয়ে যাচ্ছে। এই ফারাক্কা বাঁধ হওয়ার কারণে যেটি হচ্ছে, ধীরে ধীরে যেহেতু পানির পরিমাণ কম, সেজন্য ধীরে ধীরে যেটি হচ্ছে সমুদ্রের পানি দক্ষিণ অঞ্চলে ঢুকছে। ফলে সুন্দরবন সহ ওই সকল অঞ্চলে যেই সমস্যাগুলো আছে, নোনতার কারণে নোনতা পানি বেশি পরিমাণে ভিতরে চলে আসার কারণে বিভিন্ন গাছপালা নষ্ট হচ্ছে, যে বিভিন্ন পশু বিলুপ্ত হয়ে যাচ্ছে। কাজেই আমরা যদি সেই প্রেশারটাকে রাখতে চাই, আমাদেরকে এই ব্যারেজটা নির্মাণ করতে হবে এবং ব্যারেজের মধ্যে আমরা পানি ধরে রাখবো। যখন বাড়তি পানি, বর্ষার মৌসুমে যেই পানিটা আসে সেই পানিটি আমরা ধরে রাখতে পারবো, যাতে করে সেই পানিটি আমরা আমাদের মানুষের জন্য কাজে ব্যবহার করতে পারি। শুধু এটাই নয়, ইনশাল্লাহ এই বিএনপি সরকার পদ্মা ব্যারেজের কাজেও হাত দেবে, ইনশাল্লাহ তিস্তা ব্যারেজের কাজে হাত দেবে। তিস্তায় বিএনপি কর্মসূচি পালন করেছে যা বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল করে নাই। তারা হয়তো বড় বড় কথা বলেছে, গরম গরম কথা বলেছে, কিন্তু কাজ যদি কেউ করে থাকে, ডেলিভারি যদি কেউ করে থাকে, পরিস্থিতি যদি কেউ তৈরি করে থাকে, সেটা বিএনপি করেছে। ইনশাল্লাহ বিএনপি সেটা করবে। প্রধানমন্ত্রী বলেন, অনেকেই খাল খনন শুধু বিএনপির রাজনৈতিক এজেন্ডা বলতে চায়, কিন্তু খাল খনন কর্মসূচি সামগ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ। 2-3 দিন আগে একজন সাংবাদিক এক জায়গায় বলছে বিএনপি খাল খনন কর্মসূচি শুরু করেছে, এটি তাদের একটি রাজনৈতিক প্রোগ্রাম, এই কোথাও কোনো হিসাব নেই, কিছু না, এটা করতে হবে বলে করেছে। তা আমি খুব শ্রদ্ধার সঙ্গে ওনাকে বলতে চাই, বিষয়টি আসলে তা নয়। এই খাল খনন কর্মসূচির সাথে মানুষের জীবন ওতপ্রোতভাবে জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে কৃষি জড়িত। এই খাল খনন কর্মসূচির সাথে এই ভূমিকম্প পর্যন্ত জড়িত। আমরা গত 20 বছরে যে পরিমাণ পানি নিচে থেকে টেনে উপরে তুলেছি, আমাদের ব্যবহার করেছি, এই পরিমাণ পানি যদি আজকে থেকে খাল খননের মাধ্যমে, নদী খননের মাধ্যমে, খাল খননের মাধ্যমে সারা দেশেও যদি আমরা ছড়িয়ে দিই পানিগুলো, বিশেষ করে বর্ষার সময় যে অতিরিক্ত পানি আসে সেটিকে যদি আমরা ছড়িয়েও দিই, মিনিমাম 20 বছর আরও লাগবে সেই যে শূন্যস্থান পূরণ হতে, অর্থাৎ মোটামুটিভাবে রিচার্জ হতে। কাজেই আমাদেরকে কোনোভাবেই ভূগর্ভস্থ পানি ব্যবহার করা বোধহয় আমাদের জন্য বিপদজনক হয়ে যাচ্ছে, এবং এটিও কিন্তু দুর্যোগের সাথে সম্পর্কিত। যেভাবেই হোক আমাদেরকে খাল খনন কর্মসূচি শুরু করতে হবে। দুর্যোগ আমরা থামাতে পারবো না, কিন্তু আমরা যেটা করতে পারি, আমরা দুর্যোগ সম্পর্কে মানুষকে ওয়াকিফাল করতে পারি।
আমরা যেটা করতে পারি, আমরা মানুষকে সচেতন করতে পারি। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি সংবলিত একটি উপহার প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঢাকা। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে প্রধান আসামি সোহেল রানা। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত। এদিকে মেয়ে হত্যার বিচারের ভার দেশের মানুষের উপর দিয়েছেন রামিসার বাবা। বিস্তারিত গেলমান শফির রিপোর্টে। পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে মঙ্গলবার সকালে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা হয়েছে। বুধবার বিকেল 3:15টার দিকে অভিযুক্ত সোহেল রানাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় সে। দুইজনে, একজনের 164 প্রদান করে স্বীকৃতমূলক জবান প্রদান করে, আর অন্যজন সে করে নাই। তার দুজনকেই পরবর্তীতে বিজ্ঞ আদালত জবানবন্দি গ্রহণ করার পরে দুজনকেই সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। বিচার পাওয়া নিয়ে সংশয় শোকাহত রামিসার বাবার। তারপরও তিনি বিচারের ভার দিলেন দেশের মানুষের কাছে। আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুমের বাচ্চাটা কি অপরাধ করছে, নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। কি আমার ক্ষতি, কি আমার অন্যায়, কি আমার দোষ, আমি একটু জানতে চাই আপনাদের কাছে। আমি এই বাচ্চাটা ছাড়া আমি থাকবো কেমনে? আমি কেমনে আমার এই কলজা টুকরা ছাড়া আমি থাকবো? আমার পক্ষে সম্ভব না। দিনে ও 50 থেকে 100টা কল দেয় আমারে। বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? বাবা তুমি কখন আসবা? 8টা বছর আমি আমার বুকের এই ঘরে ঘুম পাড়াইছি। আমি আজকে কার সাথে ঘুম আসবো? এছাড়া ঘটনার সাথে জড়িত থাকার দায়ে অভিযুক্ত সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকেও শুনানি শেষে ঢাকার আরেক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত কারাগারে পাঠানোর আদেশ দেয়। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মুন্সিগঞ্জে দাদা দাদির কবরের পাশে দাফন করা হলো শিশু রামিসাকে। মুন্সিগঞ্জে সিরাজদি খানের ইসাপুরার মধ্য শিয়ালদি গ্রামের মোল্লাবাড়ির বায়তুল আমান জামে মসজিদের সামনে রাতে এশার নামাজের পর তার নামাজে জানাজা হয়। এতে স্বজনরা ছাড়াও অংশ নেন সর্বস্তরের মানুষ। পরে মোল্লাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয় শিশু রামিসাকে। সে সিরাজদি খানের মধ্য শিয়ালদি গ্রামের হান্নান মোল্লার মেয়ে। গত মঙ্গলবার সকালে শিশুটিকে হত্যা করা হয়। এই জঘন্য ও পাশবিক হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন নিহত শিশুটির পরিবার ও এলাকাবাসী। বাংলাদেশের সঙ্গে আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে আনুষ্ঠানিকভাবে 27 কিলোমিটার জমি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বুধবার এক সংবাদ সম্মেলনে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই তথ্য জানান। এছাড়া পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে পুশব্যাক প্রক্রিয়া কার্যকর করার ঘোষণাও দিয়েছেন তিনি। পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার মাত্র 11 দিনের মধ্যে প্রথম দফায় 27 কিলোমিটার দীর্ঘ জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাজ্য সচিবালয় ভবন নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সাথে জরুরি বৈঠক শেষে এই পদক্ষেপ নেয় রাজ্য সরকার। সীমান্তে মূলত 2 ধরনের জমি হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের মোট 4000 কিলোমিটার সীমান্ত রয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গেই রয়েছে 2200 কিলোমিটার। এর মধ্যে 1600 কিলোমিটারে কাঁটাতার রয়েছে, বাকি 600 কিলোমিটারে কাঁটাতার অসম্পূর্ণ। শুভেন্দু অধিকারীর অভিযোগ, আগের সরকারের ভোট ব্যাংক রাজনীতির কারণে বাকি 600 কিলোমিটারে বেড়া দেয়া হয়নি। আন্তর্জাতিক প্রসঙ্গ,
যুদ্ধ শেষ করতে ইরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা রয়েছে। ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার চেষ্টা যুক্তরাষ্ট্রের অলীক কল্পনা বলেও মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে কূটনৈতিক আলোচনায় আগ্রহী হলেও শত্রুদের যে কোনো হামলা প্রতিরোধে প্রস্তুত থাকার দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। জানিয়েছেন, আলোচনা বা যুদ্ধ যে কোনো কিছুর জন্যই প্রস্তুত তেহরান। শত্রুর হামলা প্রতিরোধে ইরানি সেনাদের প্রস্তুত থাকার দাবি করেছে দেশটির পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফও। যুক্তরাষ্ট্র নতুন করে হামলা শুরুর ইঙ্গিত দিচ্ছে বলে অভিযোগ তার। আর আবারও যুদ্ধ শুরুর শঙ্কার মধ্যে হরমুজ প্রণালীতে একটি তত্ত্বাবধান এলাকা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ইরান। অঞ্চলটি দিয়ে যাতায়াতের জন্য বিশেষ অনুমতি নিতে হবে বলে জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী বাহিনী। এদিকে ইরানে আবারও হামলা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই যুদ্ধ শেষ হতে যাচ্ছে আশ্বাস দেওয়ার পর জানিয়েছেন, স্থায়ী শান্তি নিশ্চিত করতে ইরানের পক্ষ থেকে সঠিক উত্তর পেতে তারা আরও কিছুদিন অপেক্ষা করবেন। ফুটবল। ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ফাইনালে পিছিয়ে থেকেও দারুণ প্রত্যাবর্তনে মোহামেডানকে ৩-২ গোলে হারায় তারা। হ্যাটট্রিক সহ জিতে নেয় ফেড কাপের পঞ্চম শিরোপা। চলতি মৌসুমে পারিশ্রমিক বকেয়া থাকায় ম্যাচ খেললেও প্রতিবাদ স্বরূপ চ্যাম্পিয়ন ট্রফি বয়কট করে কিংসের ফুটবলাররা। শিরোপা প্রদান অনুষ্ঠানে যাননি কেউ, হয়নি কোনো উদযাপনও। মানিক মাহমুদের রিপোর্ট। ঘরোয়া ফুটবলের অন্যতম মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফেডারেশন কাপ ফাইনালে মুখোমুখি দেশসেরা দুই দল বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় মোহামেডান। 4 মিনিটে মুজাফফরফের ফ্রি কিকে পরাস্ত কিংস গোলরক্ষক মেহেদি হাসান শ্রাবণ। তবে সাদা কালোদের আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। পেনাল্টিতে স্বাগতিকদের সমত এনে দেন ডোরিয়েলটন গোমেজ। ডি বক্সে আরিফকে তপুর ফাউলে পেনাল্টি পায় মোহামেডান। স্পট কিকে দলকে এগিয়ে নেওয়ার সুযোগ নষ্ট করেন মুজাফফরফ। আক্ষেপটা পুষিয়ে দেন সৌরভ দেওয়ান। ব্যবধান 2-1 করেন এই তরুণ ফরওয়ার্ড। দলকে নিরাপদ অবস্থানে নিতে দারুণ সুযোগ পেলেও অমার্জনীয় মিসে হতাশ করেন সৌরভ, যার চরম মাসুল দিতে হয় সাদা কালো জার্সিধারীদের। ইনজুরির সময় ডোরেলটনের হেড ক্রসবারে বাধা পায়। বিরতির পর দুবার প্রতিপক্ষের জাল কাঁপিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ডোরেলটন। পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় কিংসরা। 3-2 জিতে নেয় ফাইনাল। ফেডারেশন কাপে হ্যাটট্রিক শিরোপা সহ পঞ্চম ট্রফি নিয়ে উচ্ছ্বসিত ফুটবলাররা। কঠিন ম্যাচ জয়, পুরো কৃতিত্ব সতীর্থদের দেন হ্যাটট্রিক ম্যান ও আসরে সর্বোচ্চ 12 গোল করা ব্রাজিলিয়ান ডোরিয়েলটন। I can score a hat-trick today, but I don't play alone. I want to say thank you for every player here. ডোরিয়েলটন আছে, আমরা সবাই জানি, তো যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আমরা সবসময় গেমে থাকার চেষ্টা করছি। আমরা আজকে জিততে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, এবং আমরা ট্রেবল দিচ্ছি। আমরা অনেক লং সিজন শেষ করলাম। 2-3 দিন পর খেলা ছিল। আমাদের আসলে এনার্জি লেভেল আমার কাছে মনে হয় আর কারো আছে। আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়েছি। অনুভূতি অবশ্যই অনেক ভালো, কারণ ইজি ছিল না আজকের ম্যাচটা। সো হোপফুলি আমরা ম্যাচটা জিততে পারছি আলহামদুলিল্লাহ। এই মৌসুমের পারিশ্রমিক এখনও বকেয়া কিংসের ফুটবলারদের। নীরব দ্বন্দ্ব ক্লাব কর্তাদের সাথে। তারপরও ক্লাবকে ডাবলস ট্রফি উপহার দিয়েছেন ফুটবলাররা। যদিও অভিনব প্রতিবাদে চ্যাম্পিয়ন ট্রফি নিতে মাঠে আসেননি কিংসের ফুটবলাররা। বর্জন করেন শিরোপা প্রদান অনুষ্ঠান। কিংস অ্যারেনায় উদযাপনের বদলে বিষণ্ণতা ফাইনাল শেষে। প্লেয়ারদের যে পারিশ্রমিক যে দেওয়ার কথা ছিল সেগুলো হয়তো তারা সময় মতো দিতে পারে নাই। ম্যাক্সিমাম দিয়েছে, কিন্তু কয়েকটা জিনিস আছে যেগুলো দিতে পারে নাই। তারা বলেছে যে আজকে কালকের মধ্যে দিবে, শুক্রবারের মধ্যে একটা পার্টি করে সার দেবে ডেফিনেটলি। তার জন্য আজকে খেলা একটু রাগ আর ক্ষোভ, অভিমান থেকেই কাজ করেছে, আর নাথিং এলস। ফরেন প্লেয়ার চলে গেছে, ফরেন কোচ চলে গেছে, ট্রেনার চলে গেছে, তারেক কাজী চলে গেছে। তারপরে যারা আছে, আমরা সবসময় আমি আর জেলানি এই টিমটাকে নিয়ে অনেক দিন ধরে কাজ করছি। ফাইনাল সেরা, সর্বোচ্চ গোলদাতা ও টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতে নেন কিংসের একমাত্র বিদেশি ফুটবলার ব্রাজিলিয়ান ডোরিয়েলটন। টুর্নামেন্টের ফেয়ার প্লে ট্রফিও জিতে নেয় চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। এমপুরি প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে গুলশান স্পোর্টিং ক্লাব। রানার্স আপ হয়েছে এলোরা শাটলার একাডেমি। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে 15 মে শুরু হয় এই টুর্নামেন্ট। 6 দিনের এই টুর্নামেন্টের সমাপনী দিনে পুরস্কার বিতরণ করেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। টুর্নামেন্টে পুরুষ বিভাগে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাবেক জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আইমান ইবনে জামান এবং মহিলা বিভাগে ম্যাচ সেরা হয়েছেন মেথেনা মাধুর্য বিশ্বাস।
প্রধান অতিথি ইশরাক হোসেন ইনডোর স্টেডিয়ামটির সংস্কার সহ ব্যাডমিন্টনকে এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন। আগামী আসরে নিজ ক্লাব ব্রাদার্স ইউনিয়নের অংশগ্রহণের প্রতিশ্রুতিও দেন তিনি। আমি ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টিং ক্লাবের আহ্বায়কের দায়িত্ব পালন করছি। আমি আমাদের আজকের টেনিস ব্যাডমিন্টন ফেডারেশনের সম্মানিত সভাপতি ডন ভাইকে বলেছি আগামীতে আপনাদের এই টুর্নামেন্টে আমরাও পার্টিসিপেট করতে চাই অ্যাজ আ ক্লাব। দেখে গেলাম আপনাদের এই ইনডোর স্টেডিয়ামের এয়ার কন্ডিশনিং কাজ করছে না, যেটা আমি মনে করি যেহেতু এটা ইনডোর স্টেডিয়াম বাতাস পাস করতে পারছে না সেভাবে, তো সেটার জন্য এখানে এয়ার কন্ডিশনিং অত্যন্ত জরুরি। তা আমি আমাদের মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক ওনার সাথেও কথা বলবো যে এটা দ্রুততম সময় কিভাবে ওনারা সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা গ্রাউন্ড হিসাবে গড়ে তুলতে পারে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। পদ্মা ও তিস্তা ব্যারেজ দুটি করবে সরকার বলেন প্রধানমন্ত্রী। বর্ষার পানি ধরে রেখে শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহারের পরিকল্পনা। হামের টিকার সংকট ছিল গত বছর। 2024 সাল থেকে অন্তর্বর্তী সরকারকে 10 বার সতর্ক করেছে ইউনিসেফ। সংবাদ সম্মেলনে তথ্য। পল্লবী শিশু রামিসা হত্যায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি আসামি সোহেল রানার। দেশবাসীর কাছে বিচার চাইলেন বাবা। বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে বিএসএফকে 27 কিলোমিটার দীর্ঘ জমি বরাদ্দ পশ্চিমবঙ্গ সরকারের। পুশব্যাক কার্যকরের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়, এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।